শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য অভিপ্সা চ্যাটার্জির লেখা একটি ঝড়ের রাত। তোমাদের সবাইকে স্বাগত আমাদের গ্রাম চক বেলুনিয়ায়। চক বেলুনিয়ার এটি দ্বিতীয় গল্প। আগের গল্প বাতাস অলরেডি আপলোড রয়েছে এবং অনেকেই শুনে ফেলেছে। তোমরা যদি না শুনে থাকো তো অবশ্যই ডেসক্রিপশনের লিংক রইল, সেটা ক্লিক করে গল্পটা শুনে নিতে পারো। আজকের গল্প পাঠে শুভদীপ্তদা, জয়, নীল, লাবণী, পূজা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় জয়, গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, চক বেলুনিয়া গাঁয়ের দ্বিতীয় গল্প, একটি ঝড়ের রাত। ঘড়িতে দেখলাম 6টা বেজে গেছে। বাবা, পিঠটা একেবারে ধরে গেছে। সেই একভাবে কাজ করে চলেছি, এতক্ষণে নিঃশ্বাস ফেলবার সময় পেলাম। হেড অফিস থেকে ছুটি বাতিল হওয়ার পর সেই যে গেল বৃহস্পতিবার থেকে কাজে বসেছি, বলতে গেলে দম ফেলারও ফুরসত পাইনি। এদিকে মা বলছেন বাড়ি যেতে। সেজুতির হবু শ্বশুরবাড়ি ভালো রকম তাড়া লাগিয়েছে। আমি যে কি করি। না, আজকে একবার মানিকবাবুর বাড়িতেই যাই। বেশ কদিন ধরেই ওরা আমাকে ফোন করছেন, কিন্তু আমি এই কাজের পাহাড় দেখিয়ে চুপ করিয়ে রেখেছি। ওরাও হয়তো ভাবছে যে নির্মল এদিকে আসছে নাই বা কেন। সত্যি মানুষগুলো এত ভালো, কি বলবো। না, আজকে একবার যেতে হবে। যখন প্রথম আসি সেদিনও তো খেয়াঘাটে নামতে হয়েছিল আমাকে। অত লটবহর নিয়ে, বাপরে বাপ, সে এক বাজে অবস্থা। আমাদের মানিকবাবুই তখন অগতির গতি হয়েছিলেন। অক্ষয়বাবুকে নিয়ে আমার সব মালপত্তর হাতে হাতে এই কোয়ার্টারে পৌঁছে দিয়ে গেছিলেন। কিন্তু সেদিনের সেই ব্যাপারটা আমার কাছে আজও একটা বড় ধন্দ হয়ে রয়েছে। কি যে হয়েছিল সেদিন, সব কি মনের ভুল? না, আজকে একবার যাই। হিতেন, ও হিতেন, বলছি দরজায় চাবি লাগাও। আমি সাইকেল নিয়ে একটু বের হচ্ছি, মানিকবাবুর বাড়ি যাব। ফিরতে একটু রাত হবে, বুঝলে। আজকে আর এখানে খাবো না, আমি ও বাড়িতেই খেয়ে আসবো। আচ্ছা। এখনই যে এত অন্ধকার নামবে বুঝতে পারিনি। এ তো আর বর্ধমান শহর নয় যে পথে পথে আলো জ্বলবে, শাঁখের আওয়াজ পাচ্ছে দূরে কোথাও। মানিকবাবুর বাড়ির সবকিছুই ভালো, খালি যেতে হবে এই আল দিয়ে। এটাই সবচেয়ে খারাপ জিনিস এখানকার। আলের দুপাশে গাছগুলো যেভাবে ঝুঁকে পড়েছে, মনে হয় কারা যেন সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই পোস্ট অফিসের যে এত কাছে শ্মশান রয়েছে, সেটা দেখে তো মাঝে মধ্যে আমার ভয়ই করে। তবে অভ্যেস হয়ে গিয়েছে, আগে আরো বেশি লাগতো। সেদিনের সেই ঘটনার পর থেকে আমার যেন এই জায়গা দিয়ে গেলেই গা ছমছম করে। মনে হয় আমার প্রতি কেউ যেন আড়াল থেকে নজর রাখছে। হয়তো কোনো অশরীরীর বিশ্রামে ব্যাঘাত ঘটিয়ে ফেলেছি। আজকে আবার আমি একাই চলেছি এই রাস্তা দিয়ে, তাই হয়তো এই ভাবটা আরো একটু বেশি আসছে। আগে কতদিন অক্ষয়বাবু সাথে করে নিয়ে গেছেন এ পথ দিয়ে। এরই মধ্যে আকাশে কত বড় গোল থালার মতন চাঁদ উঠেছে। ভালোই হলো, আকাশের এই ছেঁড়া ছেঁড়া মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলোটা এসে পড়ছে আলের ওপর। দেখতে কোনো অসুবিধে হচ্ছে না আমার, কিন্তু মনে হচ্ছে এখনো যেন আমি ঠিক একা নই, সঙ্গে কেউ যেন আছে। হয়তো ঠিক দেখতে পাচ্ছি না সামনাসামনি, কিন্তু সে আশেপাশেই রয়েছে। এই এই
আরে এই কালো কুকুরটা ঠিক এইখানেই সবসময় থাকে। অন্ধকারের মধ্যে ভালো করে বুঝতে পারিনি, আর ওর গায়েই লাগলো। এই সর সর সর, এখান থেকে সর, রাত্রিরে হিতেন তোকে খেতে দেবে, এখন সর, পথ আগলাস না। বাবা, কুকুরটাকে দেখে ধরে যেন প্রাণ এলো আমার। এখনো নশ্বর জগতের মাটিতেই আছি, না হলে। বেশ কিছুটা চলার পর নির্বিঘ্নেই পৌঁছলাম মানিকবাবুর বাড়িতে। আরে কি কানাই কাকা, পুজো তো চলে গেছে, এখন আমার নতুন ধুতি কি ব্যাপার? আরে বাবা, পুজোর সময় তো যজমানদের কাছ থেকে অনেক ধুতি, গামছা, শাড়ি এসব পাই, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তুই কি রে মানিক, পুজো গেলেও এখনো কার্তিক পুজো বাকি, তাছাড়া যিশু পুজো রয়েছে, তাহলে পুজো কি একটা বাঙালির পুজোর অভাব? হ্যাঁ, কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, তাহলে কানাই কাকা সারা বছরই নতুন ধুতি পরতে পারেন। হ্যাঁ, অসুবিধা কি? তুই ভেতরে গিয়ে আমাদের চা জল খাবারের ব্যবস্থা কর দেখি, তোকে নিয়েই আমাদের জ্বালা, সব সময় সব কিছু মনে করাতে হয়। তেত্তেরি। হ্যাঁ সে তো হলো, কিন্তু আমাদের একজন আড্ডাধারী যে কদিন ধরে আসছে না, সে খেয়ালটা আছে? কদিন থেকে ফোন করলাম তাকে, বলছে নাকি কাজে বড় বেশি ব্যস্ত। বুঝেছি, নির্মলের কথা বলছো তো? সে তো রোজ পোস্ট অফিস করছে। সেই ভূত চতুর্দশীর দিন ওকে দেখেছিলাম, গ্রামে আসছিল সন্ধ্যার সময়। জামা কাপড়ে যেন কাদা লেগেছিল, সারা শরীর থেকে জল ঝরে পড়ছিল। হ্যাঁ, একজনের সাইকেলের পেছনে বসে যাচ্ছিল, হাতে একটা বাক্স। অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। আমার আবার ছোট নীলপুরের বড় তরফের কালী পুজো করার কথা ছিল, বুঝলে, তাই তাড়াতাড়ি স্টেশনের দিকে পা বাড়িয়েছিলাম। সেই জন্যই আর কি, দাঁড়িয়ে যে দুটো কথা বলবো সেই সুযোগ পাইনি। আবার সেদিন ট্রেনেরও খুব গন্ডগোল ছিল, তাই এদিক ওদিক তাকাবার একদম উপায় ছিল না। রুদ্ধশ্বাসে স্টেশনের দিকে পা চালিয়েছিলাম। তারপর পুজো নিয়েই তো ব্যস্ত হয়ে পড়লাম, আর আজ এলাম। কথাটা মাথা থেকে একেবারে বের হয়ে গিয়েছিল। এখানে মানিক আমাদের নির্মলের কথাটা বলতে আমার মনে পড়লো। বলছি যে তোমরা একবার ছেলেটার খবর নেবে তো, কি যে করো তোমরা। আসলে কালী পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। ওই তো মানিক ফোন করেছে, দেখ না। আরে দাঁড়াও, গেটের কাছে একটা সাইকেল এসে দাঁড়ালো না? এই কনসা, দেখ তো কে এলো। একে নির্মল বাবু। কি গো গণেশ, কেমন আছো? শুভ বিজয়া, সব ভালো তো? একে মা দুর্গার কি পায় ভালোই আছি। আসেন বাবু, আসেন আসেন। হ্যাঁ, শুভ বিজয়া। হ্যাঁ চলো, ভেতরে চলো। আর শোনো, এই নাও, এই মিষ্টির হাঁড়িটা ভেতরে নিয়ে যাও। কি ব্যাপার ভাইয়া, একদিন ছিলে কোথায়? কি ব্যাপার ভাইয়া, একদিন কোথায় ছিলে? হ্যাঁ, আর বলবেন কেন, ওফ বাবা, হেড অফিস থেকে সেই যে ছুটি বাতিল হলো আমার, তারপর থেকে তো কলুর চোখ বাঁধা বলদের মতন পোস্ট অফিসের কাজের চাকায় জুতে রয়েছি। সেই যে আগের হপ্তাহে বৃহস্পতিবার, সেই দিন কাজে বসেছিলাম, তারপর শুধু নাওয়া খাওয়ার ঘুমের সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণ খালি অফিসের কাজই করে গেছি। এই আজকে একটু ফাঁক পেলাম, আর সেই জন্যই আপনাদের কাছে চলে এলাম। এ তো ভালো গেরোয় পড়েছিলেন নির্মল বাবু। যাক, তবু আজকে এসেছেন, এতেই আমাদের ভালো লাগছে। আরে সব সময় কি আর কাজ ভালো লাগে? তবে কানাই কাকা বলেছিলেন যে তোমাকে নাকি দেখেছেন ভূত চতুর্দশীর দিনে। তখন অবশ্য বেশ খানিকটা অন্ধকার হয়ে এসেছিল। সেদিন কি দুর্যোগটাই না হলো। তুমি যেন কার সাইকেলের পেছনে বসে যাচ্ছিলে পোস্ট অফিসের দিকে, তোমার জামা কাপড় ওই অন্ধকারের মধ্যে দেখে মনে হয়েছিল খুব ভিজে ভিজে। কি কানাই কাকা, তাই তো? হ্যাঁ নির্মল, সেদিন আমি তোমায় দেখেছিলাম, কিন্তু কথা বলতে পারিনি। আমাকে একটা কালী পুজোর জন্য পাশের গাঁয়ে যেতে হয়েছিল, সেই জন্যই আর কি। কিন্তু তোমাকে দেখে দূর থেকেও চিনতে কিন্তু আমার ভুল হয়নি। তবে তবে সেদিন তোমার চেহারাটা খুব একটা ভালো লাগেনি।
বললামই তো, নেমে যে জিজ্ঞাসা করব সেই সময় কিন্তু আমার ছিল না। জামা কাপড় সব ভেজা ভেজা মনে হচ্ছিল, কিন্তু একটাই খটকা লেগেছিল। যেদিক থেকে তুমি এলে সেদিকে তো বড় কেউ যায় না, ও তো নিতাই মাঝির ঘাট। কার ঘাট? এ গল্প তো আগে শুনিনি কাকা। কার ঘাট? হ্যাঁ মানে আমারও সেদিন মনে হয়েছিল যেন। মানিক, যা দেখি বাড়ির ভেতর থেকে চাটাগুলো নিয়ে আয়, গল্প শুরু হচ্ছে। এই সময় চা না হলে কি হয়? গনসা হয়তো কাজে ব্যস্ত, বউঠান একা পারবেন না, তুই একটু কাজ কর দেখি। তখন থেকে গা এলিয়ে আছিস, বাড়ির মালিক হলি তুই। কারোকে কোথাও যেতে হবে নিকো, এসে গেছি আমি। এই কিরে গনসা, এই যে বেশ এলাহি ব্যাপার। চা, কুঁচো নিমকি, গজা, আবার রসগোল্লা, তাই আবার দুটো করে, এত সব আনলো কে? একে একে কুঁচো নিমকি গজা এনেছেন আমাদের কানাই কাকা, আর আর রসগোল্লা আমাদের নির্মল বাবু। এইসবের আবার কি দরকার ছিল? এই দেখুন আমাদের আমাদের অক্ষয়কে কোনো দিন হাতে করে কিছু আনে? হ্যাঁ, না আনে না। ও কথা বলিসনি, সেই গেল বছর রথের দিন পাঁপড় ভাজা খাইয়েছিল। তুই কি রে, এর মধ্যে ভুলে গেলি? থাক থাক থাক, আর বলতে হবে না। তোর নাম সকালে করলেই হাড়ি ফেটে যায়। আহা, থাক না ওসব কথা। বিজয়ের পর এলাম, শুধু হাতে আসবো, তাই আর কি। কতদিন তো আপনার এখানেই খাওয়া দাওয়া হয় সেবেলা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, আমারও একই মত। একে একে মা বললেন আজ সকলই রাতে এখানে খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সে তো ভালো কথা। তারপর নির্মল, সেদিন কি হয়েছিল বল শুনি। আমিও বলতে চাই, সেদিনের পর থেকে যেন মনে হয় কেউ আমার সাথেই আছে। হয়তো ঘাড় ঘোরালেই তাকে দেখতে পাবো, কিন্তু আপনারা তো জানেনই, সেদিন ছিল ভূত চতুর্দশী। চারিদিক যেন রোদের তাতে ঝলসে যাচ্ছিল, কোথাও একটুকুও ছায়া নেই। আমি চুপ করে নিচের ঘরের খাটেই বসেছিলাম। আমার দোতলার ঘরের জানলা দিয়ে নিচের রাস্তা দেখতে পাচ্ছিলাম, কিন্তু রোদের জন্যই হোক বা অন্য কিছুর জন্য লোক চলাচল বড়ই কম ছিল সেদিন। হঠাৎই কানে এলো মোবাইলে মেসেজ আসার আওয়াজ। প্রথমে একটু অবাকই হলাম, ভাবলাম এই সময় আবার কে মেসেজ পাঠালো, পুজোর সময়। তারপর মোবাইলটা খুলে দেখি মেসেজ এসেছে হেড অফিস থেকে। জোরের তেলা, ছুটি বাতিল হয়েছে আমার, আজই যেন চক বেলুনিয়ায় ফিরে যাই। ওখানে কাজের চাপ নাকি এখন খুব বেশি, লোকও কম রয়েছে, তাই এই জরুরি তলব করেছে আমাকে। মেসেজ পেয়েই আমার তো মনটা খারাপই হয়ে গেল, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবে। বসে আছি, এমন সময় মায়ের গলা শুনতে পেলাম। তখন তো দুপুর 12টা বেজে গেছে। মা তাড়া দিল আমাকে স্নানে যেতে। নির্মল, এই নির্মল, কোথায় গেলি? আজ ভূত চতুর্দশীর দিন, এখনো তোর স্নান হলো না। দেখ তো, এদিকে বেলা 12টা বাজে, এখনো ঘরেই বসে রয়েছিস। যা বাবা যা, 2 ঘটি জল ঢেলে আয়, এসে দুটো খেয়ে আমায় উদ্ধার কর। তোদের জন্য এই পুজোর কটা দিনও কি আমার শান্তি নেই নাকি রে? এ কি রে, এখনো হাতে মোবাইল নিয়ে বসে আছিস কেন? কি এসেছে? আমি তখন মাকে বললাম, মা আজকেই আমাকে ওই চক বিলুনিয়ায় ফিরতে হবে গো, হেড অফিস থেকে জানিয়েছে। এখন ওখানে কাজের চাপ একটু বেশি রয়েছে, স্টাফও কম, তাই আর কি। বাড়তি ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম বটে, কিন্তু পাস হয়নি। যাক, তুমি ভেবো না, আমি আজ খেয়েই বের হব। অতটা দূর যেতে হবে তো, আর কালী পুজোর সময় ট্রেন তো খুবই কম থাকবে মনে হয়। এখন স্নানটা সেরে আসি, বুঝলে? তুমি ভাত বাড়ো। জানতাম আমি এইসব কথা শুনলে মায়ের মনটা একটু খারাপই হয়ে যাবে। এমনিতেই বেশি ছুটি নেই না। গত 2 বছর তো আমি কালী পুজোর সময় এই জায়গা ছেড়ে কোথাও যাইনি, আপনারা তো জানেনই সে কথা। এইবার আমার বোনের বিয়ে, তাই ভাই বোনদের একসাথে নিয়ে বাজি ফাটাবো, এটাই মনে করে একটু বেশি ছুটি নিয়েছিলাম। কিন্তু কী আর করা যাবে, বিধি বাম, পেলাম না। অগত্যা কী আর করা। মা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, সে কি রে,
তুই এখন চলে যাবি? একবার বলে দেখ না বাবা, তোর ছোট বোন সেজুতির ভাবি শ্বশুর বাড়ির লোকেরা আসবে কাল বাদে পরশু, আর তুই বড় ভাই হয়ে থাকবি না? আমি মাকে একটু বোঝানোর জন্য বললাম, মা দেখো, সেজুতির বিয়ের সময় তো ছুটি লাগবে, এখন চলে গেলে ভালোই হবে, তখনও তো দরকার হবে, তখন আবার যদি না পাই সেটা আরেক বিপত্তি। শুনে মা বলল, যা ভালো বুঝিস কর, তুই স্নান করে আয়, আমি তোর ভাত বাড়ছি। ছাদে গামছা আছে, নিয়ে যা। তুমি দুঃখ করো না মা, আমি তো আবার কদিন পরেই আসবো। যাই, গামছাটা নিয়ে স্নানে যাচ্ছি আমি। এই বলে আমি ছাদে ওঠার সিঁড়িতে পা দিতেই একটা 4-5 বছরের ছোট মেয়ের গলা ভেসে এলো। আমি দাঁড়িয়েছিলাম ছাদে যাবার সিঁড়িতে ওঠার ওই প্রথম ধাপটাতে। প্রথমে ভাবলাম হয়তো মনের কোনো ভুল হবে, এত রোদ্দুরের মধ্যে দুপুর 12টার সময় ছাদে কে যায়। সব চিন্তা দূরে সরিয়ে রেখে আমি তাড়াতাড়ি ছাদে উঠতে লাগলাম। গলাটাও কিন্তু আমার কানে আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। শুনতে পেলাম, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা। আমি বেশ অবাকই হলাম, এই ভর দুপুরবেলায় আমাদের ছাদে ছোট মেয়ে কোত্থেকে এলো? আর তাছাড়া ছাদের দরজায় তো ছিটকিনিও তোলা থাকে, খুব সহজে একটা ছোট মেয়ের পক্ষে ওই ছাদের ছিটকিনি খোলা সম্ভব নয়। আমি একটু জোর গলাতেই হেঁকে বললাম, এই কে রে, ছাদে কে? বলে আরেকটু তাড়াতাড়ি উঠে ছাদের দিকে গেলাম। আমার অবাক হওয়ার তখনও বাকি ছিল। দেখলাম আমাদের ছাদের দরজায় যেরকম ছিটকিনি দেওয়ার কথা ঠিক সেই রকমভাবেই ছিটকিনি দেওয়া রয়েছে। তাহলে উপরে এখানে এলো কি করে সে? আমি যে তার গলা পরিষ্কার শুনতে পাচ্ছি, অথচ ছাদে তো মনে হয় কারো অস্তিত্বই নেই। আমি যে একটা ছোট মেয়ের গলা একদম পরিষ্কার শুনেছি তাতে কোনো ধন্দ নেই। বেশ টেনে টেনে ছড়া বলছিল সে। আমার মন বলছিল দরজা খুলে ফেললেও হয়তো কিছু দেখতে পাবো না, তবে সে আছে, ভীষণভাবেই সে আছে, শুধু আমি তাকে দেখতে পাচ্ছি না। দরজা খুললাম আমি। যা ভেবেছিলাম ঠিক তাই, কোথাও কেউ নেই, খালি ছাদ একেবারে ঝাঁ ঝাঁ করছে রোদে। অথচ আমি একদম স্পষ্ট শুনেছিলাম। নিজেই বলে উঠলাম, আরে এ তো ভারী ভেলকি, কেউ কোথাও নেই। আবার ভাবলাম, দুপুরে কারো এখানে থাকা কি সম্ভব? তাও আবার ওইটুকু মেয়ে, আর এখানে সে থাকবেই বা কী করে? আমার চমক ভাঙল মায়ের ডাকে, নির্মল, এই নির্মল, কি হলো রে? মা ভয় পাবে বলে সব কথা খুলে বললাম না, শুধু বললাম, এই যে মা, দেরি হয়ে যাচ্ছে, আমি স্নানে যাচ্ছি, তুমি ভাত বাড়ো, আমি গেলাম আর এলাম। স্নান টান করে খেতে বসেও একটু আগে শোনা বাচ্চা মেয়ের গলাটা ভুলতে পারলাম না আমি। তাই খেতে খেতেই মাকে বললাম, দারুণ ব্যাপার তো, বাহ, এই 14 শাক খেতে না আমার বড় ভালো লাগে। ভালোই করেছো, প্রথমে উচ্ছে ভাজা না দিয়ে বরং এই শাক দিয়েছো, খুব ভালো লাগলো। আজ তো ওটাই প্রথমে খেতে হয় রে, তারপর অন্য কিছু মুখে দিতে হয়। আমি তাড়াতাড়ি ভাতের গ্রাস গিলে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, বলছি ছাদে কি সুষমার মেয়ে গিয়েছিল নাকি গো? অত ছোট মেয়ে একা ওই ছাদে ওঠা এটা কিন্তু ঠিক নয়, তার মধ্যে ঠাঠা রোদ্দুর, শরীর খারাপ হয়ে যাবে তো। শুনে মা তো অবাক, বললে, ছোট মেয়ে? সুষমার মেয়ে? কি যে বলিস, ওরা তো এবার কেউ আসেইনি। ও সুষমার বরের নেপাল না ভূপাল কোথায় যেন একটা বদলি হয়েছে। আমি এবার মায়ের ভুল ভাঙাতে বলে উঠলাম, আহ মা, নেপাল হলো আলাদা একটা দেশ, আর ভোপাল হলো মধ্যপ্রদেশের একটা শহর, কি যে বলো। কিন্তু ছাদে উঠতে উঠতে একটা ছোট মেয়ের গলা কিন্তু আমি স্পষ্ট শুনেছি, বুঝলে। ওই যে ওই ছড়াটা আছে না, ওই, আরে কি যেন, ওই, হ্যাঁ, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা, সেই সব বলছিল, মানে বাচ্চারা যেরকম বলে আর কি। আমি ভাবলাম হয়তো সুষমার মেয়ে হবে। শুনে মা খানিকটা অধৈর্য হয়ে বলে উঠলেন, নির্মল, আজ চলে যাবি, একটু শান্ত হয়ে ভাত কটা খা না বাবা। তাই আজ আবার ভূত চতুর্দশী, ও সব নিয়ে তুই চিন্তা করিস না। তুই ভুল শুনেছিস বাবা,
আমারই ভুল, ওই বারবেলাতে তোকে ছাদে উঠতে বলাই আমার উচিত হয়নি। মা রক্ষা করো, মা রক্ষা করো, কোনো বিপদ যেন না হয় মা। আমি বুঝতে পারিনি যে মা আমার ওই কটা কথাতেই এরকমভাবে ভেঙে পড়বেন। আমি মাকে খানিকটা আশ্বস্ত করতেই বললাম, তুমি অত চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। হ্যাঁ, মনের ভুলই হবে এটা, না হলে ওই দুপুরবেলা ওই ছাদে কোন মেয়ে যাবে বলো তো? যাক, খেয়ে উঠেই আমাকে এবার বেরোতে হবে। এক্ষুনি বের হবি? একটু শুয়ে না হয় তারপর বেরোতে পারতিস। ওই জায়গাটা তো জানোই মা, কত দূর এবং কত ভেতরে। আজ তো আবার ট্রেনও কম। প্রথমে মাধবপুরে নেমে তারপর খেয়া পেরিয়ে যেতে হবে সেই চক বেলুনিয়া গ্রামে। তাই দেরি করলে আর হবে না, বুঝলে মা, এখনই খেয়ে বেরোতে হবে। হে কি রে নির্মল, অত ভালো নবদ্বীপের ছুরি তুই ফেলে গেলি? খেলি না? আরে কত কিছু দিয়েছো বলো তো, এত খেতে পারি আমি? আজকে থাক, দেরি হয়ে যাবে, বেরোতে হবে আমাকে। আমি কলতলা থেকে হাতটা চট করে ধুয়ে আসি, আবার ব্যাগ নিতে হবে, জামা কাপড় প্যাক করা বাকি, সব কিছু বাকি। এত যে কি করে করব, এমন দিনে ছুটি বাতিল করলো না, আর ভালো লাগে না। সাবধানে বাবা, সাবধানে। উফ, তোর বাবাও তো রেলে চাকরি করেন, এত তারা দেখিনি। মাকে বললাম, এটা পোস্ট অফিস মা, এটা রেল নয়, কাজের ধরনটা একটু আলাদা। মা কতটা কি বুঝলেন জানি না, তবে শেষে বললেন, সে হবে কিছু একটা, আমি বাবু অত শত বুঝি না। তুই সাবধানে আয় বাবা। দুগ্গা 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 দুগ্গা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলাম। তবু মনটা একটু খচখচি করতে লাগলো। সেজুতির সাথে দেখা হলো না, মনটা কেমন যেন করছিল। অবশ্য আমি জানতাম যে এইভাবে চলে এলে কারোর সাথেই দেখা হবে না। সেজুতি আর আমার ছোট কাকার 2 ছেলে মেয়ে গেছে আমাদের মাসির বাড়ি পাশের গাঁয়ে, সেখানে খুব বড় করে পুজো হচ্ছে। আর আজ আমার ছুটি বাতিল হলো, কি আর করা যাবে। অতএব ওদের কারোর সাথেই আর দেখা হওয়া সম্ভব ছিল না। তবে রাত্রিরে ওদেরকে ফোন করে সব কথা বলা যাবে। আশা করি মন খারাপ করলেও রাগ করে থাকবে না দাদার ওপর, এই ভেবে জোরে পা চালালাম। তবে কি এক অদৃশ্য শক্তির কারসাজিতে মনে হলো একবার পেছন ফিরে ছাদের দিকে তাকাই। খুব ভালোভাবেই জানি যে ওই সময় ছাদে কেউই থাকবে না। মনে হলো দেখি না একবার। মা নিচে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তবু তাকালাম ছাদের দিকে। পরিষ্কার দিনের আলোর মতন চারিদিক ঝকঝক করছে, কোথাও কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। দেখলাম একটা ছোট্ট মেয়ে ছাদের আলসেতে হাত রেখে দাঁড়িয়ে আছে। কোঁকড়ানো চুলগুলো তার মুখের ওপর এসে পড়েছে, মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। এখন তো ছাদে কারোর থাকার কথা নয়। আমি আবার ছাদের দিকে তাকালাম। এবার দেখলাম না, সেখানে তখন আর কেউ দাঁড়িয়ে নেই। আমি নিজের বোকামিতেই হেসে উঠলাম। কি যে হচ্ছে, এই ঠাঠা পোড়া রোদ্দুরের মধ্যে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। স্টেশনের দিকে জোরে পা চালালাম। মনে মনে বললাম, সব ভুল, হয়তো সূর্যের আলোতেই চোখের ধাঁধা লেগে গিয়েছে। সেদিন ট্রেন কম, তাই আবার ভূত চতুর্দশী। নানান লোকের যেন এদিকে আসার ধুম পড়ে গিয়েছিল। যে ট্রেনটা পেলাম তাতে জন্মের ভিড়। কোনো মতে মাধবপুর এসে পৌঁছালাম। শখ করে একটা নতুন শার্ট পরেছিলাম, তার অবস্থা এখন শোচনীয় হয়ে উঠেছিল। ভাবছিলাম ভালোই ভালোই এখন চক বেলুনিয়ায় পৌঁছতে পারলে বাঁচি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 5টা বেজে গেছে। আমাদের বর্ধমানে দেখেছিলাম রোদ্দুরের সমারোহ, এখানে আবার আকাশের অবস্থা
একেবারেই সুবিধের ছিল না। বুঝতে পারলাম পৌঁছতে পৌঁছতে আমার সন্ধে গড়িয়ে যাবে। একবার ভাবলাম হিতেনকে একটা ফোন করি, তারপর আবার মনে হলো হিতেন তো বিশেষ কোথাও যায় না, তাই ফোন করে আর কি হবে, সোজা চলেই যাই। একটাই যা ভয় ছিল, খেয়া যেন বন্ধ না হয়ে যায়। আমি স্টেশনের সীমানা পার হতেই অত লোকজনের চেঁচামেচি, ভিড় সব যেন ধীরে ধীরে ভোজবাজির মতন মিলিয়ে যাচ্ছিল। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখলাম, স্টেশন থেকে খেয়ার দিকে যাওয়ার রাস্তায় যে কয়েকটা দোকান আছে সেগুলোর সবকটারই ঝাঁপ ফেলা, কিন্তু সবে তখন বিকেল 5টা বেজেছে। এর মধ্যে আকাশটাও কেমন যেন থমথমে মেরে রয়েছে। সমস্ত প্রকৃতি রুদ্ধশ্বাসে কোনো এক ভীষণ অঘটন ঘটার অপেক্ষায় কাঁটা হয়ে রয়েছে। আমি এদিক ওদিক তাকিয়ে একটা কুলির খোঁজ করছিলাম। গলা তুলে কয়েকবার, কুলি, ও কুলি ভাই, কেউ আছো নাকি? হাঁক পারলাম, কিন্তু কোথায় কি, কেউ নেই। ওই ভারী সুটকেস হাতে বোধহয় এখন আমাকেই যেতে হবে। এমন সময় হঠাৎই শুনলাম, এগে বাবু, কুলি লাগবে নাকি? আমি এই ডাকে খুব চমকেই গেলাম। বললাম, ও ও আচ্ছা আচ্ছা, তুমি আছো? কোত্থেকে এলে গো? তোকে তো দেখতেই পেলাম না। আমি এতক্ষণ ধরে ডাকছি, একবার উত্তর তো দেবে। এগে আমি এখানেই ছিলাম, আপনি খেয়াল করেননি আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাক্সটা নিয়ে চলো, ওই খেয়াঘাটে যাব। একটু পা চালিয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা, আজকে খেয়াতে যাওয়ার কোনো লোক নেই নাকি? আজ আবার খেয়া বন্ধ নয় তো? কুলি জবাবে একটা অদ্ভুত কথা বলল, না তা হবে না, যাদের স্টেশনে দেখা যায় সবাই যে এই জগতের তা বুঝলেন কি করে বাবু? আজকে যে ভূত চতুর্দশী, তেনারা সব এধারে এসেন। বড় মায়া বাবু, বড় মায়া। কাটান সেরান কি এত সোজা? ভীষণ চমকে উঠে বললাম, কি সব বলছো তুমি? হ্যাঁ ঠিকই তো বলছি, চলি ফিরি বেড়ালে কি মানুষ হয়? আজকে দুপুর থেকে কি যে হচ্ছে তার কোনো মানেই বুঝতে পারছি না আমি। প্রথমে একটা ছোট মেয়ের গলা, এখন আবার এই উদ্ভট কুলির কথাবার্তা। তবে কুলি আসতে একটা উপকারী হয়েছে। খেয়াঘাটের দিকটা আমার খুব একটা চেনা নয়। বাবু, বাবু। হ্যাঁ বলো, কি হলো? আমি তো চমকে গিয়েছিলাম। আজকে এই জায়গাটা তো ফাঁকা, অথচ স্টেশনে কত লোক ছিল। কি গো, খেয়া পাবো তো আজকে? হ্যাঁ বাবু, খেয়া ঘাটে কত লোক পাবেন, আপনার অসুবিধে হবে নেকো। গপ্প করতে করতে কখন শখ পেলুনিয়া পৌঁছে যাবেন বুঝতেই পারবেন নিকো। হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি জানলে কি করে যে আমি চক বেলুনিয়া যাচ্ছি? তোমায় তো আমি কিছু বলিনি। হ্যাঁ বাবু, খেয়া ঘাট দিয়ে ওপারে গেলেই তো শখ বেলুনিয়া, তাই মনে করনু আপনিও বুঝি। আচ্ছা বুঝলাম, তাড়াতাড়ি চলো, আবার ওদিকে খেয়া না ছেড়ে দেয়। হ্যাঁ বাবু, চলেন চলেন, জোর হাওয়া সেরেছে, মনে হয় আবার নামবে, আধার হয়ে আসছে, চলেন চলেন। একটু এগোতে যেতেই ভীষণ জোরে মেঘ ডেকে উঠল। এই রে, এখনই শুরু হতে হলো। এখন নৌকো পেলে হয়, কি কাণ্ড বলো দেখি। এখন আশ্বিন মাস, এখনই এত ঝড় জল, রাস্তায় আলোগুলোও তো জ্বলছে না দেখছি। এখানে তো একটু হাওয়া দিলেই সব আলো নিভিয়ে দেয়, তাই আবার বৃষ্টি শুরু হলো। জলের ফোঁটা সারা শরীরে সূচের মতন বিঁধতে লাগলো। দেখতে দেখতেই রাস্তা কিরকম কাদা হয়ে গেল। গাছের ডালপালাগুলো হাওয়ায় এত জোরে জোরে দুলছিল যে ভয় হচ্ছিল যে কোনো একটা ভেঙে না পড়ে ঘাড়ের ওপর। রাস্তারও যা হাল, মনে ভয় হচ্ছিল শেষ পর্যন্ত খেয়াঘাটে পৌঁছতে পারবো তো, আবার খেয়া পার হতে গিয়ে না আবার পরপারেই পৌঁছে যাই। কারণ ওই কাদায় পড়লে সোজা গিয়ে যে কোথায় থামবো তার কোনো ধারণা ছিল না আমার। খুবই আফসোস হচ্ছিল যে কেন সেদিন আমার সাথে ওই রকম হচ্ছিল। সেদিন ওই বিপদের মধ্যেও মনে হলো যে কেন মরতে নতুন শার্টটা পরতে গেলাম। হ্যাঁ, মনে হচ্ছিল সকালে কার মুখ দেখে উঠেছিলাম, এদিকে এইরকম দুর্যোগ
আর ওদিকে তো দিব্যি রোদ ছিল। কুলি যেন আমার মনের কথা বুঝতে পারলো। সে বলল, আপনি আমার পেছন পেছন আসেন বাবু, এই সামনে। আপনি আপনি মোবাইলের টর্চটা জ্বেলে নিন না। আমি ওই দুর্যোগ দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম। বললাম, এক্ষুনি জ্বাললে এই বৃষ্টির মধ্যে যদি মোবাইল ফোনটা জলে ডুবে আবার বিগড়ে যায় তাহলেই হয়েছে। ওখানে এখন কি অবস্থা তাও তো জানি না, সেখানেও হয়তো লোডশেডিং। এই ফোনটা না হলে খুব বিপদে পড়ে যাব। কই গো, তোমার খেয়াঘাট কদ্দূর? ও কুলি ভাই, দেখতে পাচ্ছ তো সামনে? এই যে আমি তো এসে গেছি, আপনি আসেন। এই তো এখানে, এই দিক দিয়ে আসেন। সেই নিদারুণ বৃষ্টির মধ্যেই কিভাবে যে ওকে দেখতে পাচ্ছিলাম কে জানে। বৃষ্টির ছাটে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে, এক হাত দূরের লোককেও দেখা যায় না। মাঝে মাঝেই বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠছিল। সেই বিদ্যুতের আলোতেই বোধহয় একবার কুলিকে দেখতে পেলাম। জোরে হাঁক দিয়ে বললাম, ওই যে ওই শেডটার তলায় বাক্সটা রাখো, ওখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কুলি ভাই, কত নেবে গো বলো? নৌকো দেখতে পাচ্ছ কিছু? কি ফ্যাসাদে পড়লাম আজকে, কি দুর্যোগ। আমি কি বলবো, আপনার যা মনে লয় দেন না, পুজোর দিন বলে কথা। দেখলাম মানুষটা এমনিতে ভালো। ওই বৃষ্টি মাথায় করে আমার সাথে অতটা পথ এলেও কোনো দাবি নেই তার। শেষে একটা 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বললাম, আচ্ছা এই নাও, কেমন, খুশি তো? জবাবে সে বলল, হ্যাঁ বাবু, খুব। আপনি যখনই এদিকে আসবেন আমার দেখা পাবেন। আমি ওই স্টেশনই কুলিগিরি করি, নাম শরণ। স্টেশনের মাস্টার মশাই আমারে খুব চেনেন। এখন এলাম, হ্যাঁ, জাদু যোগ। আপনি সাবধানে যান, চলি বাবু। ক্রমাগত বৃষ্টি আর মেঘের ডাক শুনে বুকটা কেমন যেন ঝনঝন করে উঠছিল। কুলি তো আমাকে সাবধানে যাবার কথা বলে সেখান থেকে বিদায় নিল, কিন্তু সে যে কোন দিকে গেল বা তার কি হলো কিছুই বুঝতে পারলাম না। সাবধানে তো যেতে বলল, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য খুব ভালো করে দেখে শুনে বুঝতেও পারছি না যে মাঝি, নৌকো বা কিছু আছে কিনা যা এপার থেকে ওপারে আমাকে নিয়ে যাবে। খালি তীব্র নদীর স্রোতের আওয়াজ আমার কানে আসছিল। এটুকু জানা ছিল যে স্টেশন থেকে খেয়াঘাটের দূরত্ব খুব একটা নয়। ঘাট যখন দূরে নেই তখন জল যে দূরে থাকবে না সে তো জানা কথাই। ভয় হচ্ছিল যে জল না আবার যে কোনো সময় নদী ছাপিয়ে কুলের ওপর এসে পড়ে, তার উপরই সাংঘাতিক বৃষ্টি। উফ, বাপরে বাপ, ওইটুকু আসতেই পুরো একদম ভিজে গিয়েছি। তবে এরপরে যা হলো তার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। হঠাৎই সব কিছু ছাপিয়ে কানে এসে বাজল ছপ ছপ আওয়াজ। এবার ধরতে পারে না। সেই সাথে একটা বাচ্চা মেয়ের খিলখিল করা হাসি। একে তো ওই রকমের দুর্যোগ, তার উপরে ওই হাসির শব্দ। কেন জানি না মনে হচ্ছিল আজই সেদিন যেদিন পরপার থেকে মৃত আত্মারা সত্যিই নেমে এসেছে তাদের স্বজন বন্ধুদের খোঁজ নিতে। শুধু আমি তাদের মধ্যে আজকে কোনোভাবে এসে পড়েছি, অবাঞ্ছিতভাবে। আমার জন্যই তাদের সেই দেখাশোনায় বিঘ্ন ঘটছে। এমন সময় সেই তুমুল বৃষ্টির শব্দ ছাপিয়ে কানে এলো একটা ছোট মেয়ের গলা, আর এক মহিলারও গলা পেলাম। তিনি যেন এক দুষ্টু দামাল মেয়েকে সামলানোর চেষ্টা করছেন। প্রথমে ভাবলাম এটা মনের ভুল, তারপর একটু কান পেতে শুনতেই বুঝতে পারলাম একজন মা তার দুষ্টু বাচ্চাকে শাসন করছে। বলছে, ওরকম করে না সোনা, আবার দুষ্টুমি করছিস। উফ, ওদিকে যাস না বাবা, ওদিকে জল রয়েছে, এখনো রান্না হয়নি আমার, তোর জন্য রান্নার দিকে যেতেই পারছি না। আরে উফ, তুই কিন্তু একদম আমার কথা শুনছিস না। আরে আমি কি তোর সাথে পারি বল তো? ধরতে পারে না। আমি তখন ভয় পেতেও ভুলে গেছিলাম। মনে হচ্ছিল
এইসব আমি কি শুনছি? চারিদিকে অন্ধকারের পুরো চাদর ঢাকা দিয়েছে সব কিছু। এত বৃষ্টি, আর মাঝে মাঝে আকাশের বুক চিরে বিদ্যুতের নীল শিখা যেন আকাশটাকে এফোড় ওফোড় করে দিচ্ছে। এইসবের মধ্যে ওই মার বাচ্চা আসবে কোত্থেকে? তাও আবার এই অন্ধকারের মধ্যে। এ তো আর বর্ধমানের শহর নয়, গাঁগঞ্জ এলাকা। মনে হচ্ছে এখন বিকেল নয়, অনেক রাত হয়ে গিয়েছে। চারিদিকে কি ছমছমে নিস্তব্ধতা। নদীর জল ফুলে ফেঁপে উঠছে, না দেখলেও জলের আওয়াজে বোঝা যাচ্ছে। স্রোতের টান এখন সাংঘাতিক। এই সময় এখানে মা মেয়ে, তাও আবার এত বাচ্চা একটা মেয়ে। শুনে মনে হচ্ছিল ওদের এই বৃষ্টি স্পর্শই করতে পারছে না যেন। ওদের কথার আওয়াজে এবং ছোট মেয়েটার খিলখিল হাসি শুনে মনে হচ্ছিল দুর্যোগের কোনো চিহ্নই কোথাও নেই। আকাশ ভাঙা বৃষ্টি, ঘন ঘন বাজ পড়া, সবই যেন একটা দুঃস্বপ্ন। এই ভয়াবহ দুর্যোগের মধ্যে আমার বাস্তব বোধই তখন লুপ্ত হয়ে গিয়েছিল। ভাবলাম এত ভুলও কি হতে পারে? একবার একটু চেঁচিয়ে দেখি তো সাড়া পাই কিনা। ঠিক সেই সময় আবার বিদ্যুৎ ঝলসে উঠল। সেই আলোতে দেখতে পেলাম একটা ছোট ঘর, আর সেই ঘরের লাগোয়া একটা বারান্দা রয়েছে। সেই মা মেয়ে সেখানেই বসে রয়েছে। বৃষ্টি অঝরে ঝরে পড়েছে। আশ্চর্যজনকভাবে বাড়িটা যেন শুকনো, অন্য কোথাও থেকে এনে বসানো হয়েছে যেন বাড়িটাকে। আমার শরীরের 1 ইঞ্চি জায়গাও কোথাও শুকনো নেই, কিন্তু ওই ক্ষণিকের বিদ্যুতের ঝলকেই দেখলাম বাড়িটার উঠানে যেখানে মা এবং মেয়ে দৌড়াদৌড়ি করছে সেখানটা একদম শুকনো। তবে তারা আমাকে কি দেখতে পাচ্ছে না, নাকি বুঝতে পারছে না? ভাবছিলাম যে কোনোভাবে যদি ওই শুকনো জায়গাটায় যেতে পারি তাহলে বোধহয়। এরই মধ্যে আবার খুব জোরে বাজ পড়ল। মনে হচ্ছিল পৃথিবীর শেষ দিন বোধহয় ওই দিনটা। এত জোরে জোরে বাজ পড়ল যে আমার কান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তবে আমি ওই বাচ্চা মেয়েটা আর ওই মার জন্য বেশ চিন্তিত হলাম। ভাবলাম যদি শুনতে পাই আমার গলা, কারণ জলের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছিল। আন্দাজে বুঝতে পারছিলাম যে ওই বাড়িটা নদীর ঠিক পাড়েই, আর যদি ওই জল ওদের ওখানে পৌঁছে যায়, ওদের যদি কোনো ক্ষতি হয়। তাই শেষে মরিয়া হয়ে ডেকে বললাম, এই যে শুনতে পাচ্ছেন, নদীর জল কিন্তু এগিয়ে আসছে। এই শেডটার তলায় চলে আসুন আপনারা, এখানটা এসে দাঁড়ান। যা বৃষ্টি পড়ছে আপনারা এদিকটায় আসুন। আমি মোবাইলের টর্চটা অন করছি, তাহলে দেখতে পাবেন আমাকে। শুনতে পাচ্ছেন? না, আমার ডাক এখানেও নিষ্ফল। মোবাইল অন করেও কিছু দেখতে পেলাম না। কই, কোনো সাড়াও তো দিল না ওরা। একটু পরে মনে হলো বোধহয় বৃষ্টির সেই তীব্র ভাবটা একটু কমে আসছে। বৃষ্টি বোধহয় ধরে যাবে। আশ্বিন মাসে আর কত বৃষ্টি হবে। যাক বাবা, ভালোই ভালোই এবার ওদিকে পৌঁছতে পারলে বাঁচি। মনের মধ্যে আবার বাড়ির কথা ফিরে এলো। গিয়ে প্রথমেই মাকে একটা ফোন করতে হবে। সেজুতির সাথেও দেখা হলো না। সেজুতি ছোটবেলায় কি ছিচকা দুনি না ছিল। একটু কিছু ভাই বোনের মধ্যে হলেই ভ্যা ভ্যা করে কাঁদত, আর মাকে গিয়ে আমার নামে নালিশ করত। আর এখন সেই মেয়ে MA পাশ করে মাধবপুর হাই স্কুলের টিচার হয়ে কত ছেলে মেয়েদের পড়াচ্ছে। 2 দিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে। সত্যি জীবন যেন ওই জলের মতো, স্রোতের মতো। স্রোতের টানে ভাই বোনেরা যে কে কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। তবে এইসব ভাবার বেশি সময় পেলাম না। ঠিক আমার পেছনে একটা চাপা গলা ভেসে এলো। গলাটা কেমন ফ্যাস ফ্যাসে। শুনতে পেলাম সে বলছে, বাবু, ও বাবু। কে কে পেছনে? পেছন থেকে আবার সেই ফ্যাস ফ্যাসে গলাটা ভেসে এলো। বলল, বাবু আমি, নদী পার হবেন তো? ও মাঝি, তাই এখানে এত অন্ধকার,
তার মধ্যে আবার এই সাংঘাতিক বৃষ্টি, আমি বুঝতেই পারিনি যে তুমি কোন দিক থেকে এসেছো। বাবা, বাপরে বাপ, তার সাথেই জোরে যা হাওয়া দিচ্ছে, কি বলবো, দাঁড়ানোই যাচ্ছে না এখানে। হ্যাঁ ভাই, পার তো হবই, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে এগোতেই ভরসা পাচ্ছিলাম না আমি। তার উপর কাউকে দেখতেও পাচ্ছিলাম না। তাও এখন একটু বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে। এই সময় বৃষ্টি হবে না, হলেও বেশি সময় হয় না, ধরি যায়। আসেন বাবু আসেন। হ্যাঁ, তবে দেখতে পাচ্ছেন তো, লোক নিয়ে একেবারে নদী পার হতে কিন্তু পয়সা বেশি লাগবো। আচ্ছা, সে ঠিক আছে, সে না হয় দেবো ক্ষণ, তুমি এখন ওপারে নিয়ে চলো। আপনার বাক্সটা আমার হাতে দিন বাবু, তারপর চলেন। আমারই একটু তারা বেশি ছিল, বললাম হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। কিন্তু লোকটা যে চলছে, পায়ের কোনো শব্দ পাচ্ছিলাম না। সেই সময় ভয় পেতে কি চমকে উঠতেও আমি ভুলে গিয়েছিলাম। কি ব্যাপার রে বাবা, লোকটাকে দেখতেও তো পাচ্ছি না, এত অন্ধকার, তাই আবার এত বৃষ্টি। দুপুর থেকে কান যেন বাজছিল আমার। সেই দুপুরে একটা ছোট মেয়ের গলা পেলাম, এখানে আবার মা আর মেয়ের গলা, এখন আবার এই সব, কী যে হচ্ছে। ঘাটটাতে একটাও কোনো লোক নেই। নদীর জলটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। তারপরেই একটা গলা শুনলাম, ছোট মেয়ের গলা। গলাটা খুব চেনা। সে বলছে, ভূত আমার ভূত, পেতনি আমার জি, জামলক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? ভয়ে এবার আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। দুপুরে যে ছড়াটা শুনেছিলাম, সেই ছড়াটাই যেন শেষ হলো এতক্ষণ পরে। তবু সাহস করে উঁচু গলায় জিজ্ঞেস করলাম, কে 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 কথা বললো? কেউ জবাব দিল না, শুধু হা হা করে হাওয়ার শব্দ ভেসে এলো। আমার নিজের গলায় যেন নিজের কানে কেমন অদ্ভুত শোনাতে লাগলো। জোরে হাওয়ার শব্দ হচ্ছে। আবার আমি বলে উঠলাম, কে কে কথা বললো? কে? এইবার সেই ফ্যাঁস ফ্যাঁসে মাঝির গলা শুনতে পেলাম। কি হইল বাবু, দাঁড়ালেন যে? চলেন, এই তো আমি, এদিকে চলেন। হ্যাঁ, চলো চলো চলো। আচ্ছা, তুমি কিছু শুনতে পাচ্ছ না? একটা ছোট মেয়ের গলা, এই 3 কি 4 বছরের একটা মেয়ের গলা হবে, ছড়া বলছে। শুনতে পেয়েছো? ওই বাচ্চাদের ছড়াটা, ভূত আমার পুত। মাঝি কথা শেষ করতে না দিয়েই বলে উঠল, ও বাবু কিছু নয় বাবু, আপনি ভুল শুনেছেন। এখানে শর্ট মেয়ে কোত্থেকে আসবে বলেন? হ্যাঁ, জোরে হাওয়া বইতেছে, সেই জন্য। কোনো ছোট মেয়ে নেই, যে ছিল। এই বলেই সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ কি বললে, কে ছিল? ও কিছু নয় বাবু, ও কিছু নয়। আপনি আসেন, আসেন, এদিকে আসেন। সাবধানে বাবু, জায়গাটা বড় পেছল। তবে আমি তখন খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চাইছিলাম। ওই নিশুত রাতে হাওয়ার হা হা শব্দকে সাথে করে এগিয়ে চলছিলাম। পিছল রাস্তার দুধারের গাছের ডালগুলো জোর হাওয়ায় যেন মাথা দুলিয়ে চলেছিল। তারই সাথে আবার মাঝে মাঝেই একটু আগে চোখের সামনে ফুটে উঠছিল সেই অতি প্রাকৃত দৃশ্য। নিজের ওপর ভরসাটাই কেমন যেন টলে যাচ্ছিল আমার। কথা চালাবার জন্যই বলে উঠলাম, হ্যাঁ তাই তো দেখছি গো, একটাও আলো নেই কেন বলো তো কোথাও, একটা লোকও দেখতে পাচ্ছি না। এই ঘাটটাতে আমাকে কুলি নিয়ে এলোই বা কেন? কেমন যেন সব, ওহো। পায়ে চলা একটা সরু গলির মতন রাস্তা দিয়ে নদীর দিকে যাচ্ছি। রাস্তাটা কি পিছল, যে কোনো সময়ে পা পেছলাতে পারে। আচ্ছা মাঝি ভাই, বলছি এই রাস্তায় কি লোক একেবারেই আসে না? এই ঘাটের নাম কি? এইটা তো হইল গিয়ে খেয়া ঘাট। বেশি সময় নেই হাতে, তাড়াতাড়ি ওপারে পৌঁছতে হবে। আজ এবার ভূত চতুর্দশীর দিন, সব কাজ সারতে হবে আজকের দিনেই। চলেন বাবু, পাঁচালি চলেন। কথা শুনে আমি তো অবাকই হলাম। চারপাশে কোথাও আলো নেই, এর মধ্যে ওর আবার এত তারা, আমি ছাড়া কোনো সাওয়ারিও নেই ওর। বললাম, এখানে একটু আলো নেই, পা চালাই কি করে বলো তো? সাবধানে যেতে হবে তো, না হলে এখানে পড়েই হাত পা ভেঙে একেবারে টাল হয়ে থাকবো।
মাঝি আবার বলল, বাবু, হাতে একেবারে সময় নাই, তাড়াতাড়ি যেতেই হবে। ওখানে সবাই অপেক্ষা করতেছে, আমার পরিবার আর পরি। চলেন বাবু, তাড়াতাড়ি চলেন। নিজের মনেই ভাবতে লাগলাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। একে বৃষ্টি, তাই রাস্তায় কোনো আলো নেই। মাঝির গলা কোন দিক থেকে আসছে আন্দাজে পথ চলছি, এর মধ্যে আবার তাড়াতাড়ি। মা তারা আজকে সব দিক থেকে রক্ষা করলে হয়। মোবাইল জ্বালাতে ভরসা পাচ্ছি না। চক বেলুনিয়ায় কি অবস্থা কে জানে। এত ঝড়ে জলে সেখানেও যদি আলো না থাকে তাহলেই হয়েছে। এর মধ্যে আবার এই মাঝি। হঠাৎই আবার সেই ফ্যাস ফ্যাসে মাঝির গলা শুনতে পেলাম। এসে গেছি বাবু, এসে গেছি। ওই তো ঘাটে আমার নৌকা রয়েছে। চলেন বাবু, চলেন, পা চালিয়ে চলেন বাবু। যাক, শেষ পর্যন্ত ঘাটে এসে প্রাণটা ফিরে পেলাম। ভাবলাম এবার নৌকায় উঠতে পারলেই আর কোনো ভাবনা নেই। একঘেয়ে টানা বৃষ্টির জন্য কোনো নৌকো দেখতে না পেলেও মাঝির কথা শুনে ভাবলাম নদীতে নিশ্চয়ই নৌকো আছে। মনে হলো এইটা যদি খেয়া ঘাট হয় তাহলে কোনো বাঁধানো ঘাট নেই কেন? কি হলো বাবু, আসেন। বলছি না হাতে সময় নাই। ওই যে গাছের গুড়িটা আর আড়ি ফেলা রয়েছে, ওর ওপর দিয়ে আসেন। ভয় নিকো, আসেন আসেন। প্রথমে গাছের গুঁড়িটা দেখেই ভয় পেয়েছিলাম। ওই তুমুল বৃষ্টির মধ্যে গাছের গুঁড়ির ওপর ভরসা করার মতন মনের অবস্থা আমার ছিল না। তবুও বুঝলাম যে ওই রাতে ওই গুঁড়ির ওপর দিয়েই এগোতে হবে আমাকে, আর কোনো উপায় আমার হাতে ছিল না। দুপাশে দুটো বাঁশের রেলিংয়ের মতন কিছু একটা ছিল। বৃষ্টিতে সেই বাঁশেরও বেশ খারাপ অবস্থা। তবু আস্তে আস্তে এগোতে লাগলাম। দেখলাম নৌকায় একটা টিমটিমে লণ্ঠন জ্বলছে। ওতে তো কোনো আলো হয়নি, বরং কেমন যেন একটা ছমছমে ভাব দিচ্ছে সেটা। মাঝি লোকটাও কেমন যেন। আমার চমক ভাঙল মাঝির কথায়। সে বলল, কি হলো বাবু, ওঠেন, হাতে বেশি সময় নেই যে বাবু। আমি তো নৌকোতে উঠলাম। উঠেই মনে হলো নৌকোর গোলইয়ে কারা যেন বসে আছে। এতই অন্ধকার যে কিছুই বোঝা যাচ্ছে না স্পষ্ট করে, তবু মানুষ বলেই মনে হলো। নৌকোর ভেতরের লণ্ঠনটার আলো এত টিমটিম করে জ্বলছে যে কিছুই পরিষ্কার করে বোঝা যায় না। ওই সামান্য জায়গার মধ্যে একটু পরিষ্কার মতন জায়গা দেখে সেখানটায় বসলাম। বসেই মনে হলো, না, ভুলই করে ফেলেছি। দেখলাম সব জায়গাটাই কেমন যেন ভিজে ভিজে। ভিজে তো হবেই, বৃষ্টি হয়েছে যখন, তখন তো ভিজবেই। তারপর হাত দিয়ে দেখলাম জায়গাটা কেমন যেন চ্যাটচ্যাটে। আহা, জল তো নয়। মাঝি, ও মাঝি ভাই বলে জোরে ডাক দিলাম। নিজের গলায় নিজের কানে কেমন যেন ধাক্কা খেলো। কোনো উত্তর এলো না, কেবল একটানা দাঁড়ের শব্দ আমার কানে এসে লাগলো। ভাবলাম ও কি আমার কথা শুনতে পাচ্ছে না? আশ্চর্য তো, এতক্ষণেও মাঝির মুখ পরিষ্কার করে দেখতে পেলাম না। মাথা থেকে গলা পর্যন্ত গামছা দিয়ে এমনভাবে পেছনের দিকে মাঝি মুখ করে দাঁড়িয়ে রয়েছে যে কিছুই বোঝা যাচ্ছে না। আসার সময়ও মাঝি কেমন যেন হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছিল। বাক্সটা নেবার সময় হাতটা একবার ছুঁয়েছিল। বাবা, কি ঠান্ডা! যদিও তখন কিছু মনে হয়নি, কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডাই হওয়ার কথা। যেন সেই সময় হঠাৎ একটা খিলখিল করার শব্দ শুনলাম। একটা বাচ্চা মেয়ের গলা, সাথে একজন মহিলার গলাও শুনতে পেলাম, যেন মা মেয়েকে শাসন করে বলছে, শোনা, তুই আবার দুষ্টুমি করলি? উফ, ভালো লাগে না বাবা। দেখছিস তো আমার কত কাজ, তার মধ্যে তুই আবার দুষ্টুমি করছিস কিন্তু। এরপর আবার সেই বাচ্চা মেয়ের গলা পেলাম। সে যেন ওই তুমুল ঝড়জলের রাতেও লুকোচুরি খেলায় মেতেছে। খেলার সাথেই তার একান্ত ভরসার সঙ্গী তার মা। বাচ্চাটা বলে উঠল, এমা ধরতে পারে না, ধরতে পারে না। মা, এই দিকে দেখো, আমি এখানেই আছি। দেখো তুমি, এই তো এখানে। এসো এসো এদিকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার গলাতেই জোরে ডেকে বললাম,
কে 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 ওখানে? ও মাঝি ভাই, তুমি তুমি শুনতে পাচ্ছ না? এইসব কি হচ্ছে? এবারও কোনো জবাব নেই, খালি নৌকোর দাঁড় টানার শব্দ একটানা হয়ে চলেছে। আমি ভয়ের শেষ সীমানায় পৌঁছে গেছিলাম। ভাবলাম এখন মাঝ নদীতে কোনো নিস্তার নেই। ক্লান্ত গলায় জিজ্ঞেস করলাম, কে 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 তোমরা? কেন এরকম করছো আমার সাথে? কি করেছি আমি তোমাদের? এবার হঠাৎ মাঝি বলে উঠল, বাবু বলছি নু হাতে বেশি সময় নেই বাবু। আমি চললুম বাবু, আমি চললুম। সে কি, তুমি আবার কোথায় যাচ্ছ এইভাবে মাঝ নদীতে? এ কি, দাঁড় ফেলে দিচ্ছ কেন জলে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করছো তুমি? আরে আরে দাঁড়াও দাঁড়াও! ঝাঁপ দেবার শব্দ হলো। মাঝি জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, তাও মাঝ নদীতে। এখন কি হবে? এ তো মাঝ নদী। সেভাবে সাঁতারও জানি না আমি। নিজের চোখকেই তখন আমি বিশ্বাস করতে পারছি না। এভাবে দাঁড় ফেলে লোকটা ঝাঁপ দিল মাঝ নদীতে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এইসবের মানে কি? এইভাবে কেউ ঝাঁপ কি দেয়? মনে হলো যে করেই হোক পালাতে হবে আমাকে, কিন্তু পালাবো কি করে? দারুণ বিপদে পড়ে গেছি আমি। কি হবে কিছুই বুঝতে পারছি না। তখনও বিশ্বাস হচ্ছে না আমার চোখের সামনে একটা জল জ্যান্ত মানুষ জলের মধ্যে তলিয়ে গেল। এবার কি হবে? সেই সময় শুরু হলো আবার তুমুল বৃষ্টি। লণ্ঠনটা নিয়ে আসবো ভাবলাম নিজের কাছে। কোনো রকমে হাতড়ে হাতড়ে আমি লণ্ঠনটার কাছে পৌঁছলাম। সেই সময় নৌকোটা কি ভয়ঙ্করভাবে দুলছিল। দাঁড়াতে পারছিলাম না আমি। মনে হচ্ছিল কোনো অতল পাতাল থেকে এক অদৃশ্য কুটিল ঘূর্ণি পাক দিতে দিতে ওপরে উঠে আসছে এবং যা কিছু শুভ সব নষ্ট করে দিতে চাইছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল নৌকা ডুবে যাবে। মনকে বোঝাচ্ছিলাম যে এই সময় ভয় পেলে চলবে না, আমার মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু কিন্তু এ কি? লণ্ঠনের সেই হলুদ ফ্যাকাশে মরা আলোয় বুঝতে ভুল হলো না আমার। নৌকোর পাটাতনে ভরে গেছে রক্ত। আমার সারা গা দিয়ে রক্ত ঝরছে। এখানে বৃষ্টি হচ্ছে নাকি? এ কি রক্তের বৃষ্টি? নৌকোটা এত দুলছে যে আমি দাঁড়াতেই পারলাম না। নদীতে কি ঢেউ! তবে জলের নয়, রক্তের ঢেউ। লাল রক্ত কোনো অতল গহ্বর থেকে পাক দিতে দিতে উঠে আসছে সেটা। কি করব এবার? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নৌকোটার মাচার খোলার মতন দুলছে। মনে পড়ল সেই মা আর মেয়ের কথা। প্রথমে মনে হলো এও কি আমার মনের ভুল? কিন্তু কি করব এখন? এত বৃষ্টি, এত জল, এত রক্ত, লালচে তাজা রক্ত লণ্ঠনের আলোতে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অসহায় লাগছে আমার। এটাও কি আমার মনের ভুল? নাকি 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 এটা সত্যি? না, কিন্তু ভুল হবে কি করে? ওপর থেকে যে রক্তের ধারা নামছে আমার সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। সারা শরীরে রক্ত রক্ত রক্ত, এত রক্ত। একটা ভিজে আঁশটে গন্ধ আমার চারপাশটায় ছড়িয়ে পড়ছিল। গাটা গুলিয়ে উঠছিল আমার। তখন আমার একটাই চিন্তা, কি করে বাঁচবো এর থেকে? কি করে মুক্তি পাবো এখান থেকে? কি করে পৌঁছবো আমি চক বেলুনিয়ায়? দম বন্ধ হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল মরণ আমার ঘনিয়ে আসছে। এরই মধ্যে দেখলাম জলের তোড়ে নয়, রক্তের তোড়ে নৌকোর পাটাতনটা ফেটে গেছে। এবার বোধহয় আমার ভবলীলা সাঙ্গ হবে। ডুবে যাওয়া অনিবার্য। হঠাৎই নৌকোটা পাল্টে গেল আর আমি এবার তলিয়ে গেলাম। কি সেই ভীষণ স্রোত! আমি যে কারো কাছে সাহায্য চাইব সেই সুযোগটাও পেলাম না।
কিন্তু জলের তলায় তলিয়ে যেতে যেতেই দেখলাম আরও এক দৃশ্য। এ কি? এ কোথায় আমি? আরে এ তো ওই সেই মা। এ কি মহিলা কি গর্ভবতী? তার মানে আমি কি ঠিক দেখেছিলাম? আর বাচ্চাটা কই? সে কি নেই? না না, তাও তো নয়। ওই তো মাঝিকেও দেখতে পাচ্ছি আমি জলের মধ্যে। এভাবে এরা এলো কি করে? স্রোতের টানে তো ভেসে যাবার কথা। আরে ওই তো মাঝির হাতে দাঁড়টা হাতে নিয়ে এসে নিঃশব্দে মেয়েটার দিকে সাঁতরে এগিয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি কি ভয়ঙ্কর! দাঁড়টা তুলে মেয়েটাকে মারতে যাচ্ছে ও। না! আমি চেঁচিয়ে সাবধান করতে চাইলাম। শুনছেন? এই ঝড়জলের মধ্যে এরা কি আমার গলা শুনতে পাবে? শুনতে পাচ্ছেন? আপনি সরে যান ওখান থেকে। আরে এ কি? মেয়েটা মুখ ফিরিয়েছে। সে কি বিভৎস দৃশ্য! মুখের দুপাশে দুটি দাঁত বেরিয়ে এসেছে। চোখ দুটো নীল আলোর মতন জ্বলছে। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এ আমি কি দেখছি? আমার বোধহয় তখন জ্ঞান হারাবার জোগাড়। মাঝি দাঁড় তুলে সজোরে মেয়েটার মাথায় মারল। অঝোর ধারায় রক্ত পড়ছে, কিন্তু এতেও কিন্তু মেয়েটা দমল না। সেও গিয়ে মাঝিকে জাপটে ধরে বুকের কাঁচটা কামড়ে ধরেছে। রক্ত রক্ত আর রক্ত, চারিদিকে রক্ত, ভিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মাঝি মেয়েটাকে ঠেলে দেবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি মরণ কামড়! মাঝি বোধহয় তার সাথে পারল না। মাথার উপর দাঁড়টা তুলেছিল ঠিকই, কিন্তু আমিও আর পারছি না। কি সব দেখছি আমি? এ কি স্বপ্ন নাকি সত্যি? আমি এবার তলিয়ে যাচ্ছি অতল জলে। এরপর ঠিক কি হয়েছিল সেসব আমার আর কিছুই মনে নেই। কি করে যে ডাঙায় উঠলাম সেসবও আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান এলো দেখলাম কাদার মধ্যে পড়ে রয়েছি। জায়গাটা বেশ অন্ধকার ছিল, বুঝতেও পারলাম না যে কোথায় এসে পড়েছি আমি। তবে আশ্চর্যের কথা, আমার পাশে আমার সুটকেসটাও পড়ে রয়েছে। গায়ে বেশ ব্যথা ছিল, মাথাটাও কেমন টাল খাচ্ছিল। ঠিক সেই সময় আমি যেন কারোর গলা শুনতে পেলাম। আমি যতটা পারি গলা তুলে ডাকতে চাইলাম, ও ভাই, ভাই, শুনতে পাচ্ছ? সাইকেলের শব্দ এগিয়ে আসছে বুঝতে পেরে আমি আবার ডাকতে চাইলাম। শেষবারে হয়তো সে শুনতে পেয়েছিল এবং সাইকেলও দাঁড় করিয়েছিল। তারপর পায়ে পায়ে আমার দিকে এগিয়ে এসেছিল সে। আমি তাকে ভালো করে দেখতে পেয়েই হাত নেড়ে বললাম, এই যে ভাই, এই দিকে। সে গলা শুনে বলল, আরে মাস্টারমশাই, এদিকে। হে, আপনি তো পুরো ভিজে গেছেন, গায়ে কাদা। ভাগ্যিস সে পথে এসেছিলাম। আপনি কি করে এলেন? এদিকে তো কেউ আসে না। আজ এই ভূত চতুর্দশীর রাতে আবার ভাগ্যিস ছোটো কাকি শখ হয়েছিল আমাকে দেখার। ভালো জ্বালা, এই তো পুজোর সময় দেখা হলো, এখন আবার ফোনে জোর তলব। এমনি সময় তো আমার কথা তেনাদের তেমন মনে পড়ে না। যত বিদঘুটে কাজের সময় আবার কথা মনে পড়ে আমার। মাও বলিহারি, যেই ফোন করে ওরা ডাকলো, মাও বলে দিল, যা ভূত একবার চক বেলুনিয়া ঘুরে আয়। এতটা পথ, এ কি সোজা যাওয়া? তাই এই শর্টকাট নিয়েছিলাম আর কি। পথটা আবার গায়ের শ্মশানের পাশ দিয়ে। রাম রাম রাম। উঠতে পারবেন? আমার হাতটা ধরে উঠুন মাস্টারমশাই, ধরুন। আমার তখন ওঠার মতনও কোনো অবস্থা ছিল না। বললাম, একটু জল, একটু জল। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে জল আছে, এই নিন। বসতে পারবেন আমার সাইকেলের পেছনে? যাবেন পোস্ট অফিসে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাব। বাঁচালেন, আপনি বাঁচালেন আমায়।
আস্তে আস্তে উঠুন। এই নিন, আমার হাতটা ধরুন তো। এদিকে কেউ আসে? এদিকে কেউ আসে না। চলুন আপনাকে পৌঁছে দিই। বসুন বসুন, সাইকেলের পেছনে বসুন। শক্ত করে ধরে থাকবেন। হ্যাঁ, এই ব্যাগটা আপনার, ধরতে পারবেন তো? অসুবিধা হবে না? আমার তখন আস্তে আস্তে বোধ শক্তি ফিরে আসছে। বললাম, আপনি আজকে আমায় যা উপকার করলেন জীবনেও ভুলবো না। আপনি না এসে পড়লে কি যে হতো। সে একটু হেসে বলল, আরে কি যে বলেন মাস্টারমশাই, এ আর এমন কি? আপনাকে দেখতে পেলাম। আমি তো গাঁয়ে যাচ্ছি। আমার নাম ভূতনাথ, পাশের গাঁয়ে থাকি। তবে এখানে আমাদের আদি বাড়ি, তাই আসা যাওয়া খুবই আছে আর কি। আজ তো এখানে থাকতেই এসেছি। এই তো পোস্ট অফিস এসেও গেছে। যাক, দেখে নামুন না মাস্টারমশাই, আসতে। সত্যি সেদিন যদি ভূতনাথবাবু হঠাৎ এসে না পড়তেন তাহলে আমার যে কি দুর্দশা হতো, এখনো আমি সেই সব দিনের দুঃস্বপ্ন দেখি। তা শুনলেন তো সবই। আমি আগে কোনোদিন অশরীরীর উপস্থিতি মানতে চাইতাম না, কিন্তু সেই দিন আমার সাথে যা হয়েছিল তারপর থেকে আর সেদিন তুমি খুব বাঁচা বেঁচেছিলে। ওইভাবে ভূত চতুর্দশী, তাও শনিবার, ওই অবেলায় তোমার ওভাবে একা আসা উচিত হয়নি। তুমি পাকা রাস্তা দিয়ে বাসে করে আসতে পারতে। কি ব্যাপার কানাই কাকা, এই মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন কিন্তু বলতে চাইছেন না। দেখো, সব সময় জানবে যা রটে তার কিছু তো বটে। এ গল্প অনেক অনেক আগের, তখন আমারও জন্ম হয়নি। সেকালে গ্রামে তো অনেক ছোটবেলায় ছেলে মেয়ের বিয়ে হতো। সেই রকমই হয়েছিল গাঁয়ের মেয়ের সরলার, পাশের গাঁয়ের অনন্ত উকিলের ছেলে শিবেনের সাথে। কিন্তু শিবেন ছিল ভীষণ রকচটা আর মারকুটে স্বভাবের। একটু 19-20 হলেই সরলাকে মেরে আধমরা করে দিত। সরলা প্রথম প্রথম সহ্য করেছিল ঠিকই, কিন্তু কত আর সে পারে। সে শেষে ঘর ছাড়ল, মানে পালিয়ে গেল। সেকালে তো ঘর ছেড়ে মেয়েদের বাপের বাড়ি ওঠার জো ছিল না। সরলাকে তাই সবকিছু ছেড়ে যেতে হয়েছিল। চেনা গাঁ, চেনা জীবন, বাপ মা, পরিবার, সব কিছু। তবে সাথে একজনকে সে পেয়েছিল। কাকে? তার নাম নিতাই, নিতাই মাঝি। বেশ শক্ত সমর্থ চেহারা, বাঁশি বাজায় খুব ভালো। গায়ের যাত্রাপালায় তার একটা পাট একেবারে বাঁধা। এছাড়া সে ছিল শিবেনদের বাড়ির বাঁধা মনীষ। শিবেনের বাড়িতে যাওয়া আসা করতে করতেই হয়তো সরলার সাথে ভাব ভালোবাসা। ঘর ছাড়লো দুজনে, কিন্তু বেশি দূরে গেল না। মাধবপুরের ওদিকে কোথাও গিয়ে ঘর বাঁধল। তাই সেই তখনকার দিনে ওদের এরকম ব্যবহার গায়ে মেনে নিল? দেখো, সকলেই শিবেনের ব্যবহার দেখেছিল। শুধু তাই নয়, সরলারা তো আর নিজেদের নাম পরিচয় নিয়ে ঢোল শরৎ বাজিয়ে গা ছাড়েনি। আর সে সময় পুলিশ অত কিছু করতো না। ইংরেজ আমল, 2 পয়সা না দিলে কোনো কাজই হতো না। এই নিয়ে বিশেষ জল খোলা হয়নি। দুতরফই, অর্থাৎ শিবেন আর সরলার বাড়ি নিজেদের মুখে চুনকালি পড়বার ভয় চুপ ছিল। তবে সরলা যাবার সময় তার 2 বছরের মেয়ে পরীকেও নিয়ে গিয়েছিল। পরীকে সরলা চোখে হারাতো। প্রথম প্রথম নিতাই আর সরলা ভালোই সংসার করছিল, কিন্তু গোল বাঁধল বছর না ঘুরতেই। কি হলো? সরলার শরীরে তখন তার 2য় সন্তান। নিতাইয়ের মতি গেল ঘুরে। ভাবল পরী ও সুখের সংসারের কাঁটা। সে করল কি, একদিন সরলার আড়ালে পরীকে খুন করল। এতেই সে ক্ষান্ত হলো না। পরীর ছোট্ট শরীরটা টুকরো টুকরো করে কেটে রান্না করে সে সরলাকে খাইয়ে দিল। নিতাইকে সরলা পরীর কথা জিজ্ঞাসা করলে সে বলতো, আমার বোনের কাছে রেখে এসেছি। কিন্তু এ সময়
সরলার কানে খালি পরীর গলা বাজতে থাকতো। সে শুনতো ঠিক যেন পরী ছড়া কাটছে। ভূতে মারে ঠেলা, ঠিক দুপুর বেলা সে নিতাইকে ডেকে বলল, শোনো, অনেক দিন হলো, এবার পরীকে আমরা নিয়ে আসি। তাই শুনে নিতাই বলল, আহা, তারা কিসের? জানোই তো দিদির বাড়ি নীলপুর যেতে গেলে নদী পেরোতে হয়। তোমার শরীর ভালো নয়, এই সময় কি নদী পারাপার হওয়া ঠিক হবে? না না, কাল রাতে আমি স্বপ্নে পরীকে দেখেছি। এই সময় এরকম স্বপ্ন দেখা ভালো নয়, ওর জন্য আমার মন কাঁদে। আচ্ছা চলো তাহলে। কি সর্বনাশ! তারপর 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 আর কি, নৌকা নিয়ে সরলাকে নিয়ে নিতাই রওনা হলো। কিন্তু ভালোবাসাই তার কাল হলো। তার মনে হলো সরলা শুধু পরীর কথাই ভেবে ওর সাথে এসেছিল। নিতাইয়ের প্রতি কোনো ভালোবাসাই তার নেই। সে করলো কি, মাঝ নদীতে নৌকা নিয়ে গিয়ে সরলাকে দাঁড় দিয়ে আক্রমণ করলো। সরলাও কম যায় না, সে নিতাইয়ের টুটি কামড়ে ধরলো। দুজনের ঝটাপটিতে নৌকা গেল উল্টে। সরলার শরীর ভালো তো ছিলই না। এই অবস্থায় জলে পড়তেই সে জ্ঞান হারিয়ে জলের তলায় তলিয়ে গেল। সাঁতার জানলেও সে সাঁতার কোনো কাজে এলো না। আর নিতাইয়ের টুটিতে সরলা মোক্ষম কামড় দিয়েছিল। সেই রক্তপাতেই নিতাই মারা যায়। যে ঘাট থেকে নিতাই সরলাকে নিয়ে নৌকা করে রওনা হয়েছিল, সেই ঘাটই পরে লোকের মুখে মুখে নিতাই মাঝির ঘাট হয়ে গিয়েছিল। কিন্তু এখনো ভূত চতুর্দশীর সময় এই তিনজন আসে এই মরণশীল পৃথিবীতে। হ্যাঁ, পুরনো হিসেব নিকেশ, পাওনা গন্ডা সব বুঝে নিতে শুরু হয় সেই এক নাটক। খালি এবার আমাদের নির্মল বেচারা না জেনে ওদের মাঝে পড়ে গিয়েছিল। সেই জন্যই বলি, সব আছে, সবাই আছে। হয়তো দেখতে পাই না, কিন্তু তারা আমাদের সাথেই থাকে, গায়ে গায়ে, ঠিক যেন ছায়ার মতো। শুনছিলে আজকের গল্প চক বেলুনিয়া গাঁয়ের দ্বিতীয় গল্প, অভিপ্সা চ্যাটার্জির লেখা একটি ঝড়ের রাত। আজকের গল্প পাঠে ছিল শুভদীপ্তদা, জয়, নীল, লাবণী, পূজা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় ছিল জয়। গল্পের পোস্টার ডিজাইনে আর্টিস্টিক 2.0, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসজি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসজি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।